ব্রেন ডেথ হয়ে যাওয়ার পরে যদি ডাক্তারের টনক নাড়ে, তাহলে ব্যাপারটা যেমন দাঁড়াবে, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট দেখার পরে ব্রাত্য বসুর হঠাৎ টনক নাড়া মোটামুটি একই ব্যাপার। ব্রাত্য বসু কি করেছেন না, তিনি জানতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কোন স্কুলে কত ছাত্র আছে, কত শিক্ষক আছে, কত ছাত্র শিক্ষক অনুপাত কেমন, কোন স্কুলে একেবারেই শিক্ষক নেই, কোন স্কুলে শিক্ষক থাকলে ছাত্র নেই, এই নানাবিধ তথ্য যেগুলো এই সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টে একেবারে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষা ব্যবস্থার একটা করুণতম চিত্র ফুটে উঠেছে, সেটা কতটা সত্য এটা যাচাই করতে তিনি একটা হুকুমনামা জারি করেছেন। 1 মাসের মধ্যে এই সমস্ত তথ্য জোগাড় করে তার টেবিলে ফাইলটা ফেলতে হবে। এটা শুনে আমার প্রাথমিক প্রতিক্রিয়া হলো যে তাহলে এই বিকাশ সদনটা আছে কেন? আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি মিলিয়ে এই যে এতগুলো সংস্থা, করদাতার টাকায় এত লোক বেতন পাচ্ছে, প্রতি বছর বছর ইনক্রিমেন্ট হচ্ছে, চুরি করছে, দুর্নীতি করছে, পয়সা নিয়ে লোকজন ঢুকিয়ে দিচ্ছে, তাহলে এরা করেটা কি? যদি রাজ্যের স্কুলের একটা রেডি রেকনার ডিপার্টমেন্ট তার মন্ত্রীকে চাওয়া মাত্র দিতে না পারে, তাহলে অনিবার্য যে সিদ্ধান্তে আসতে হয় সেটা হলো যে হয় শিক্ষা সংক্রান্ত বিবিধ প্রতিষ্ঠানে যারা কাজ করেন তারা নিষ্কম্মা ঢেকি, আর নয় তারা এতই অলস যে মনে করেন যে তাদের দৈনন্দিন কাজটুকুও করার বোধহয় কোনো প্রয়োজন নেই। আবার এর সঙ্গে ব্রাত্য একটু খোঁজাও জুড়ে দিয়েছেন, সেটা হলো কেন্দ্রীয় সরকারের সব রিপোর্ট যে নির্ভুল হয় এমনটা তো নয়, হয়তো নয়, কিন্তু ব্রাত্য যে কথাটা কখনো স্বীকার করবেন না সেটা হলো গত 13 বছর যাবৎ তার রাজ্য সরকার যত বিষয়ে যত বাজেট দিয়েছে, যত রিপোর্ট দিয়েছে, এমনকি বাজেট পেপার পর্যন্ত, তার প্রত্যেকটা জালিয়াতিতে ভরা এবং জল মেশানো। সেই তুলনায় কেন্দ্রের সততার হার সম্ভবত পশ্চিমবঙ্গ সরকারের চাইতে কিছুটা বেশি, কম তো আদৌ নয়। এখন প্রশ্ন হলো, এই যে তথ্য শিক্ষামন্ত্রী জানতে চেয়েছেন সেগুলো তার হাতে এলে তিনি করবেনটা কি? তিনি বলেছেন যে বিভিন্ন স্কুলের সংযুক্তিকরণ করা হবে, অর্থাৎ যে স্কুলে একেবারেই কোনো ছাত্রছাত্রী নেই অথচ কয়েকজন শিক্ষক আছে, সেই শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হবে অন্য স্কুলে এবং ওই স্কুলটাকে তার সঙ্গে মার্চ করিয়ে দেওয়া হবে। এটা কি ধরনের সলিউশনের মডেল আমি জানি না। ব্যাংকের ক্ষেত্রে এটা খুব সফলভাবে রূপায়িত হয়েছে, এটা আমরা দেখেছি। নরেন্দ্র মোদীর জমানায় এই সব লোকসান নিয়ে চলা ব্যাংকগুলিকে লাভে চলা ব্যাংকগুলির সঙ্গে মিলিয়ে দিয়ে তাদের আইডেন্টিটি মার্চ করিয়ে দিয়ে এখন তারা মোটামুটি একটা স্বাস্থ্যকর অবস্থায় এসছে। কিন্তু শিক্ষা আর ব্যাংক কি এক জিনিস? একটা স্কুলের সঙ্গে আরেকটা স্কুলের সংযুক্তিকরণ কি ওইভাবে হয়? কোন স্কুলের কি প্রয়োজন, কোন বিষয়ে কোন শিক্ষক দরকার, সেই সব জিনিস ভালো করে খবরাখবর না নিয়ে, সমীক্ষা না চালিয়ে কি এই ধরনের সংযুক্তিকরণ আদৌ একটা বাস্তবোচিত সলিউশন হবে?
সর্বোপরি দেখুন, আমি যে কথাটা 2 দিন আগে 3 দিন আগে আমি যখন বাইরে ছিলাম একটা ভিডিওতে বলেছিলাম যে উই আর নো লঙ্গার রাইটিং দ্য ফার্স্ট ড্রাফট অফ হিস্ট্রি, এবং সেই প্রসঙ্গেই আমি শিক্ষা, স্বাস্থ্য, এমপ্লয়মেন্ট ইত্যাদি বিষয়ের গুরুত্ব, পরিবেশ এবং এই বিষয়গুলি সম্পর্কে আমাদের মিডিয়ার চূড়ান্ত অবজ্ঞা কিভাবে একটা সম্পূর্ণ ফাঁপা ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে কিছু পলিটিক্যাল জোকার আর কিছু 2 পয়সার টলিগঞ্জের সেলিব্রিটির বাইরে কেউ কাউকে নিয়ে চিন্তিতই না। অথচ দেখুন, আমি মাস্টারের সন্তান, তো আজকে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল একেবারে প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমরা মনে করতাম আমরা সিপিএম কে গাল দিতাম, কেননা সিপিএম শিক্ষা ব্যবস্থাটাকে কমপ্লিটলি রাজনৈতিকভাবে কুক্ষিগত করার চেষ্টা করেছিল না, সফল হয়েছে। অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে বেতুয়াডাহরি প্রাইমারি স্কুলের দারোয়ান কে হবে সেটা একজন মানুষ ঠিক করতেন, তার নাম অনিল বিশ্বাস। অবশ্য শিক্ষাকে এইভাবে দলের নিয়ন্ত্রণে নিয়ে আসার পিছনে একটা আদর্শগত ফন্দিও ছিল। স্ট্যালিনিস্ট পার্টি হিসেবে সিপিএম মনে করত যে শিক্ষাকে দলীয় নিয়ন্ত্রণে আনতেই হবে। ঠিক যেভাবে আপনারা দেখবেন যে আরএসএস তাদের মতো করে একটা সরকারি শিক্ষার বিকল্প শিক্ষা হিসেবে অসংখ্য স্কুল গোটা দেশ জুড়ে তৈরি করেছে। আমাদের এই রাজ্যেও তাদের বহু স্কুল আছে। সিপিএমও অনেকটা অ্যাজ এ রেজিমেন্টেড পার্টি, তারা মনে করত যে শিক্ষা যদি আমাদের হাতে না থাকে, তাহলে আমাদের বিপ্লব কোনোদিন সফল হবে। এবং এই কাজটি করতে গিয়ে শিক্ষার মান, প্রয়াত অনিল বিশ্বাস আমার অত্যন্ত প্রিয় মানুষ এবং তার সঙ্গী কমরেডরা এমন একটা জায়গায় নামিয়ে এনেছিলেন যেখান থেকে সেটাকে উদ্ধার করাই একটা সত্যি কঠিন কাজ ছিল, চরমতম কঠিন কাজ ছিল। আর সেই কঠিনতম কাজটি করার দায়িত্ব যারা পেল 2011 সালে, তাদের সঙ্গে শিক্ষার কয়েক আলোক বর্ষের দূরত্ব। অথচ আমাদের এই যে রাজ্যটাকে বাইরের রাজ্যের মানুষরা সামান্য কদর করত, আমাদের শিক্ষার জন্য, আমাদের মেধার জন্য, যে মেধার চর্চা বলুন বা মেধা সঞ্চারিত করার কাজ বলুন, এগুলো একেবারে স্কুল লেভেল থেকে শুরু হয়ে কলেজ বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত প্রসারিত ছিল। আমরা নিজেরাই ঠিক এই ধরনের একটা অনিয়ন্ত্রিত, রাজনীতিমুক্ত, অনেকাংশে শিক্ষা ব্যবস্থার প্রোডাক্ট। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পুরো সিস্টেমটাই আমাদের ক্ষেত্রে বাংলা মিডিয়াম ছিল এবং সরকারি বিদ্যালয়, সরকারি কলেজ, সরকারি বিশ্ববিদ্যালয়। কিন্তু এই যে 1977 সালের পর থেকে 2011 যদি একটা পর্ব ধরেন এবং বাংলার শিক্ষার মানের অবনমনের গতি দেখেন, তাহলে
আপনি আটকে উঠবেন। আর 2011 সালের পরে যাদের হাতে রাজ্যের কর্তৃত্ব এলো, তারা মনে করলো শিক্ষাটাও আসলে একটা পয়দা তোলার জায়গা। মানে শিক্ষক নিযুক্ত হবে টাকা দিয়ে, চতুর্থ শ্রেণী, তৃতীয় শ্রেণী, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মচারীরা নিযুক্ত হবে টাকা দিয়ে। হাজার হাজার শিক্ষক যাদের কার্যত কোনো পাঠশালায় অ আ ক খ শেখানোর যোগ্যতা নেই, আমাদের এই সরকারের বদান্যতায় এবং দুর্নীতি পরায়ণতার কারণে সেই সব লোকেরা এখন শিক্ষক হয়ে এবং সরকারি স্কুলে আজকাল মাস্টারদের বেতন সাংঘাতিক। প্রাইমারি একটা টিচারের চাকরি পেলেই কেল্লা ফতে। আমাদের সময় মাস্টাররা এত মাইনে পেতেন না। আজকের তুলনায় তাদের হতদরিদ্র অবস্থা ছিল, তবু মাস্টার মশাইরা ছাত্রদের শ্রদ্ধা, সম্মান, ভক্তি আদায় করে নিতেন তাদের, কেননা তারা নিজেদের পেশাটাকে একটা সেবা বলে মনে করতেন, টাকা কামাইয়ের ধান্দা বলে ভাবতেন না। এখন এই পুরো কাঠামোটাই, শিক্ষা সংক্রান্ত পুরো কাঠামোটাই একেবারে পিরামিডের নিচের তলা থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত, আমি যদি বলি এতে ঘুম ধরেছে, তাহলে সেটা হবে ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। ঘুম টুন ধরেনি, ঘুম বহু আগেই ধরেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে একটা কঙ্কালের চেহারা, যে চেহারায় বেশ কিছু লোক তারা বেতন পেয়ে যাচ্ছে, তাদের বেতন জোগাতে আমরা কর দিচ্ছি, রাজ্য সরকারেরও ব্যাপক খরচা হচ্ছে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। সেই সব স্কুল থেকে যেসব ছাত্রছাত্রীরা বেরোচ্ছে, তারা আজকের এই রুথলেস কম্পিটিটিভ মার্কেটে কোনো ভদ্রলোকের কলেজে ঢোকার যোগ্যতাটুকু পর্যন্ত অর্জন করতে পারছে না। আর আমাদের যারা শাসন করেছেন, they have always believed in quantity, not quality. যেমন বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন খুব গর্ব করে বলতেন, আমরা 69টা ইঞ্জিনিয়ারিং কলেজ এ রাজ্যে তৈরি করেছি। আচ্ছা, ইট, চুন, সুরকি দিয়ে দালান তৈরি করলেই কি একটা কলেজ হয়ে যায়? সেই 69টি কলেজের মধ্যে দু একটি ব্যতিক্রম বাদ দিলে বাকি সমস্ত কলেজ হচ্ছে গার্বেজ। তার মধ্যে অনেকগুলো এমনিতেই বন্ধ হয়ে গেছে, যেগুলো এখনো কোনো ক্রমে চলছে সেগুলো হয় রাজনৈতিক নেতাদের বদান্যতায়, নয় তাদের কালো টাকা সাদা করানোর ধান্দায়, ইত্যাদি এবং ইত্যাদি। এবং এদের পাশাপাশি আমরা যে একটা বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে পেট্রোনাইজ করছি অ্যাটলিস্ট উচ্চ স্তরে, তাদের মালিকদের ব্যাকগ্রাউন্ড যদি আপনারা ভালো করে অনুসন্ধান করেন, তাহলে দেখবেন যে তাদের বড়জোর পাড়ার মুদির দোকানের মালিকানার যোগ্যতা ছিল, এখন তারা এক একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হয়ে বসে আছে এবং ডক্টরেট উপাধি পাওয়া প্রেসিডেন্সি কলেজের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি থাকা মানুষকেও আমি এই ধরনের মালিককে
আমার চোখের সামনে স্যার বলতে শুনেছি। সুতরাং প্রাইভেট এডুকেশনটা হয়ে গেছে একেবারে লোক ঠকানোর আদর্শ ব্যবসা। লক্ষ লক্ষ টাকা দাও, ভর্তি হও, তোমাকে একটা প্লেসমেন্টের টোপ দেওয়া হবে, সেই প্লেসমেন্টটা আমার আপনার বাড়ির পরিচারকের কাজের চাইতে খুব একটা যে উন্নত মানের হবে এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আর অন্যদিকে রইল সরকারি ব্যবস্থা, এবং এই সরকারি ব্যবস্থার মধ্যে একটা বড় অংশ হলো স্কুল, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এখন আমাদের এই যে কেন্দ্রীয় সরকারের রিপোর্ট ঠিক না ভুল, এটা এই বিতর্কটা এখানে খুবই অপ্রাসঙ্গিক। প্রাসঙ্গিক যেটা সেটা হচ্ছে যে তারা যে স্ট্যাটিস্টিক্স গুলো দিয়েছেন সেই স্ট্যাটিস্টিক্স গুলো উপর একবার চোখ রাখলে মনে হয় যেন এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ভূতেরা চালাচ্ছে, মানুষ নয়। কি বলছে যে it actually portrays a very grim picture of our state education. কেন গ্রিম? ড্রপ আউট এর যে সংখ্যা, অর্থাৎ পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দেওয়ার সংখ্যা ক্লাস 9 এবং 10, সেটা এক বছরে 12% বেড়ে গেছে। 12% বৃদ্ধি in dropout cases is a humongous number. I do not know how many in this current establishment even understand the magnitude of this number. তারপরে বলছেন ছাত্রছাত্রীরা সব ক্রুশিয়াল বছরগুলোতে লেখাপড়া ছেড়ে চলে যাচ্ছে। পরিণতিতে এমন দাঁড়িয়েছে যে আজকে পশ্চিমবঙ্গের চাইতে অনেক এগিয়ে আছে রাজস্থান, এমনকি মাছ ম্যালাইন্ড যোগীর উত্তরপ্রদেশ। বলছে এই রাজ্যে 6000 স্কুল আছে যে স্কুলে মাত্র একজন করে শিক্ষক, এবং তার পক্ষে একজন শিক্ষক একটা গোটা স্কুলে পড়িয়ে চলেছেন। তিনি কি শিক্ষা দেবেন? কাকে শিক্ষা দেবেন? কোন ক্লাসকে শিক্ষা দেবেন? 6000, if the number was even 60, আমাদের সময় সেটাই পিলে চমকে দেওয়ার পক্ষে যথেষ্ট হতো। এখন বেমালুম বলা হচ্ছে 6000 স্কুল আছে যেখানে একজনের বেশি শিক্ষক নেই, এবং এখানে বলছেন in many cases a single teacher is responsible for managing multiple grades and subjects, which compromises the learning experience for students. ধরুন পাশ করেছে বোটানি, সেই শিক্ষককে পড়াতে হচ্ছে অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স কিংবা ইংরেজি সাহিত্য, শেক্সপিয়ার, শেলি, বাইরন, কিটস। তার মানে ওই শিক্ষককে নিশ্চয়ই বাড়িতে আরো 10টা গৃহশিক্ষক তার নিজের জন্য রাখতে হচ্ছে, যাতে একটা ন্যূনতম কম্পিটেন্স তিনি অর্জন করেন ছাত্রদের সামনে পৌঁছানোর আগে। তারপরে বলছেন যে এবং আমাদের এই শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির ফলে এমন একটা ভয়াবহ শূন্যতা তৈরি হয়েছে, এবং যেহেতু এই দুর্নীতির কিস্তা চলছেই, অতএব এক্সিস্টিং যত ভ্যাকেন্সি আছে সেগুলো কোনোভাবেই পূরণ করা সম্ভব হচ্ছে না। দেখুন, এর জন্য তো মোদীর সরকারকে দোষ দিয়ে লাভ নেই। আজকে তৃণমূল কংগ্রেসের জমানা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে দুর্নীতি হয়েছে
এবং যে দুর্নীতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয়েছে, তার চেয়ে বড় লজ্জার আর কি যে হতে পারে একটা রাজ্যের ক্ষেত্রে, আমার মাথাতেই সেটা ঢোকে না। অবশ্য আমি জানি ধর্মের কথা যারা শোনে তাদের মধ্যে চৌর্যবৃত্তিতে ব্যস্ত থাকা লোকেরা পড়েন না। সে যাই হোক, ১,৫০০ ইনস্টিটিউশন আছে যেখানে ছাত্রই নেই, এবং ছাত্র নেই বলে সেখানে দোকান বন্ধ করে দেওয়ার ছাড়া আর কোনো রাস্তাই নেই। এবং এই যে ট্রেন্ডের অ্যানালাইজ করে বলছে ড্রপ আউটটা যে এই 9 এবং 10-এ সবচেয়ে বেশি হচ্ছে, ব্রাত্য তার একটা ব্যাখ্যা দিয়েছেন, আবার নিজেদের পিঠ বাঁচিয়ে, যে তাদের সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে নাকি বারবার বলা হয়েছিল যে এই যে মিড ডে মিল স্কিম, সেটাকে 9-10 পর্যন্ত প্রসারিত করা হোক। তার মানে সবকিছুতেই ঘুষ দিতে হবে। ক্লাস 8 অব্দি মিড ডে মিল আছে, একেবারে হতদরিদ্র ছাত্রছাত্রীদের স্কুলমুখী করার জন্য এই মিড ডে মিল স্কিমের ব্যবস্থা হয়েছিল, এবং সেটা আস্তে 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 একেবারে প্রাইমারি থেকে ক্লাস 8 পর্যন্ত রয়েছে। 8 পর্যন্ত, তার মানে কি ছাত্রছাত্রীরা ওইসব স্কুলে শুধু মিড ডে মিল খাওয়ার জন্য স্কুলে আসতো, না লেখাপড়া করার জন্য আসতো? যদি লেখাপড়াটাই ওই স্কুলের ইউএসপি হয়, তাহলে 9 এবং 10-এ এসে মিড ডে মিল পাচ্ছে না বলে কোনো ছাত্রছাত্রী স্কুল ছাড়বে না, যদি না তারা এটা বুঝে গিয়ে থাকে যে স্কুল যাওয়াটা আসলে একটা অ্যালিবাই মাত্র। আসল উদ্দেশ্যটা হচ্ছে পেট ভরে দুপুরবেলা দুমুঠো ডাল ভাত খাওয়া। সুতরাং মিড ডে মিল স্কিম ক্লাস 10 পর্যন্ত প্রসারিত হলো না বলে ধপাধপ ছেলেপিলেরা ক্লাস 9-এ রইল ঝোলা চললো ভোলা করে স্কুল ছেড়ে দিচ্ছে, এ কথা মনে করার কোনো কারণই। আরেকটা সমস্যা, যে সমস্যায় প্রধানত প্রাইভেট স্কুলের ছাত্রছাত্রীরা পড়ছে, সেটা হচ্ছে রাইজিং কস্ট অফ এডুকেশন। এই যে মানুষের দারিদ্র্যের যা অবস্থা, লক্ষ্মীর ভান্ডারে 1,000 টাকা গৃহিণীর ভাঁড়ারে ফেলে দিলেই তো আর হয় না। লেখাপড়া বাচ্চাদের চালিয়ে যাওয়া, এটাও চারটিখানি কথা নয়, বিশেষ করে গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষের পক্ষে। এবং যেহেতু সেই শিক্ষার ব্যয়ভারের পরিমাণ বছরের পর বছর বাড়ছে, অতএব অনেকেই মনে করছেন বাচ্চাদের স্কুলে পাঠিয়ে কি লাভ, তার চেয়ে মজুরির কাজে লাগিয়ে দিলে বাড়িতেও 2 পয়সা এক্সট্রা আসবে, আর আমরাও এই স্কুলে পাঠানোর ঝামেলা থেকে বেঁচে যাব। দেখুন, এই জিনিসটাকে আমাকে যদি বলেন, এ রাজ্যে যদি কোনো সভ্য সরকার থাকতো যাদের ন্যূনতম দায়বদ্ধতা আছে আমাদের ছোট ছোট বাচ্চাদের প্রজন্মের প্রতি, বা বলতে পারেন বাংলার ভবিষ্যতের প্রতি, তারা এই ধরনের অ্যালার্মিং রিপোর্ট পাওয়ার পরে ওয়ার ফুটিংয়ে এর প্রতিষেধকের ব্যবস্থা করতেন। এবং কোন স্কুলে কতজন শিক্ষক আছে বা ছাত্র আছে, এটা জানলে এই সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান করতে গেলে আরো গভীরে গিয়ে আরো অন্তর্তদন্তমূলক সমীক্ষা চালানো উচিত, যে সমীক্ষা থেকে
বেরিয়ে আসবে কোন কারণে আমাদের ছেলেপিলেরা স্কুলমুখী হচ্ছে না, হলেও থাকছে না, থাকলেও টানা নানা করে সময় কাটিয়ে দিচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অন্য কিচ্ছু চাই না। আমি চাই সিপিএম জমানা আসার আগে বাংলায় সরকারি স্তরে শিক্ষা ব্যবস্থাটা যেমন ছিল, ঘড়ির কাঁটাটাকে শুধু সেইখানেই ফেরত নিয়ে যাওয়া হোক। এইটুকু যদি করা যায়, আমার ধারণা আজ না হয়, কাল না হয়, পরশু না হয়, অচিরেই it will give us tremendous dividends. কিন্তু কা কস্য পরিবেদ। নমস্কার, শুভরাত্রি।